প্রিয় দর্শক, এক সপ্তাহের বিরতির পর আবারও ফিরে এলাম গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। ট্যাগলাইন এতক্ষণে ফুটে ওঠার কথা স্ক্রিনে, যেখানে আছে উইকেটের ভয় জয়। বাংলাদেশের আসলে ক্রিকেটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে ফোবিয়া অনেক বিদেশি দলগুলোর উপরে কাজ করে, সেটা নিয়ে আসলে কাজ করতে করতে দেখা গেল যে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথমবারের মতো 3 ম্যাচের T20 সিরিজে 2-0 এগিয়ে সিরিজটা নিশ্চিত করেছে। এই উইকেট নিয়ে এত কথা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে বিরচিত এই সাফল্যের পর, তাই আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানাতে হয়েছে আমাদের মাহবুব আনামকে, যিনি বিসিবির পরিচালক এবং একই সঙ্গে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। মাহবুব ভাই, উইকেট এটা এতবার শুনেছেন আপনার গত 10 বছর বা 8 বছরে আপনি এই উইকেটের মাঠ সংশ্লিষ্টতার কারণে এই ফোবিয়াটা কেন হয় মিরপুর স্টেডিয়াম নিয়ে সবার? পাকিস্তান ক্রিকেট বোর্ডের যারা, আমি মনে করি যে মিরপুর স্টেডিয়াম না, আমার মনে সারা বিশ্বেই দুটো জিনিস নিয়ে খুব বেশি আলোচনা হতো। একটা হচ্ছে উইকেট, আরেকটা হচ্ছে আম্পায়ারিং। তো একটা সময় গিয়ে আপনার আম্পায়ারিংটা যখন নিউট্রাল আম্পায়ার হলো, আপনার থার্ড আম্পায়ার আসলো, টিভি আম্পায়ার আসলো, ওটার হয়তো কিছুটা কমেছে, তবে এখনও অনেক কন্ট্রোভার্সি থাকে। মানে আম্পায়ার্স কল এটা কেন হবে, অনেক কিছু আসে। আর উইকেটটা এমন একটা জিনিস, এটার কাছে যদি বৈচিত্র্য না থাকে তাহলে এই বিশ্বে ক্রিকেটেরই বৈচিত্র্য থাকবে না। এবং সেই জন্য এই বৈচিত্র্যটাকে আসলে যারা ক্রিকেট অনুরাগী তারা কিন্তু এটাকে সম্মাননা করে, কিন্তু হয়তো আমাদের এখানে আমাদের মিডিয়া বা অন্যান্য পত্রপত্রিকাতে যেটা আসে সেটা আমি মনে করি সঠিক না। যেটা বললাম, ক্রিকেটের বৈচিত্র্যই আসে এই উইকেটে। আপনি ইংল্যান্ডে যাবেন, বল ঘুরবে, বিকজ ওদের ওয়েদার কন্ডিশনে সুইং করে, ওরা অন্য বল দিয়ে খেলে। আপনি অস্ট্রেলিয়াতে যাবেন, বাউন্স করবে। ইন্ডিয়াতে যাবেন, বল ঘুরবে। এটাই হচ্ছে ক্রিকেটের বৈচিত্র্য। সো আমার মনে হয় এই বৈচিত্র্যের বাইরে আমরা স্টেডিয়ামের বৈচিত্র্যটা কি বল নিচু হওয়া? না, বৈচিত্র্যতা আপনারা কিন্তু আসল জিনিসটা দেখেন না। বিশ্বের ফাস্টেস্ট 100 ODI খেলেছে মিরপুর, যে মাঠটা 2006-এ প্রস্তুত হয়েছে, 4-এর শেষের দিকে। সেই সময় কিন্তু আপনার সামনে খুব বড় চ্যালেঞ্জ ছিল। তখনকার বোর্ডে আপনি জেনারেল সেক্রেটারি ছিলেন যখন গ্রাউন্ডসের এই জায়গাটা শিফট হয়, এবং তখন ধারণা করা ছিল যে আপনি আরাফাত রহমান কোকোদের এই সিদ্ধান্তটা হয়তোবা ঠিক মতো কাজে লাগবে না, বাট ইউ টুক দ্য চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় তখন আপনি রিচার্ড উইন্টার পার্থের উইকেট বানাতেন এবং সেই উইকেটটা প্রিপেয়ার করেছেন। যে কোনো সময় ভালো উইকেট দিতে হলে সেই উইকেটটাকে রেস্ট দিতে হবে। মিরপুরের মাঠে 6 মাস থেকে 8 মাস ক্রিকেট হয়, যেটা ভেরি আনফর্চুনেট। এনি ইন্টারন্যাশনাল ক্রিকেট মাঠে আপনি 60 দিনের বেশি খেলাটা ক্রাইম আমি মনে করি। সো অন্যান্য দেশে যেখানে আপনি ক্রিকেট খেলছেন, আপনি ইডেন গার্ডেনে বলবেন, দেখবেন 60 দিনের মতো খেলা হয়েছে, 65 দিন খেলা হয়েছে। সেখানে আমরা 120 দিন থেকে 180 দিন খেলি। তো সেভাবে উইকেটকে মেনটেন করা কোনোভাবেই সম্ভব না। যদি প্রপার রেস্ট দেওয়া যায়, উইকেট ইজ ভেরি গুড। আপনার যখন সিজনের প্রথমে, এখন যখন আমরা 2 মাস আমরা যদি প্রিপারেশন টাইম পাই, আপনার অক্টোবরের দিকে যখন খেলাগুলো হয়, তখন আপনি দেখবেন বেশ ভালো উইকেট থাকে। এবং গত বিপিএলও যদি আপনি দেখে থাকেন, প্রায় প্রতিটি ম্যাচই 180 থেকে 200 রানের কোটায় গিয়েছে। সো এটা মিরপুর বলে না, যদি সময় পাওয়া যায় ভালো উইকেট দেওয়া যায়। কিন্তু এই উইকেটটা আসলে কেন এরকম স্লথ হয়? আন্তর্জাতিক চাহিদাপত্রটা কি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আসার কারণে আপনার কাছ থেকে ডিরেকশনটা এরকম যায় কিনা? আমার কাছ থেকে কোনো ডিরেকশন যায় না। ইভেন আপনার সঙ্গে গামিনী ডি সিলভার যে একটা সবাই একটা খুব ট্যাবুই আমি বলবো, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আছে যে আপনি ওনাকে দিয়ে এই ধরনের উইকেট বানাতে আর কি। আপনারা হয়তো জানেন না যে ও কবে জয়েন করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে। আমি তখন ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু গ্রাউন্ডসের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না। এটা একটা ব্যক্তিকে খামাখা আঙ্গুল দেখিয়ে আসলে এটা হেয় করার কোনো মানি নেই। এখানে ও না হলে আরেকজন থাকতো, আরেকজন না থাকলে আরেকজন থাকতো, একই জিনিসই হতো। কারণ 180 দিন 200 দিনের মতো ক্রিকেট খেলে ওই মাঠকে কারো পক্ষে সম্ভব না ওটাকে মেনটেন করা। আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে যে এই সিরিজের আগে প্রায় কন্টিনিউয়াস 7 দিন বৃষ্টি হয়েছে। আপনি আপনার বাসার বাগিচায় যদি ঘাসের উপর একটা কার্পেট বিছিয়ে রাখেন, আপনি 7 দিন পরে উঠালে দেখবেন ঘাস মরে গেছে। তো এই জিনিসগুলো যারা বুঝে না, সেটাই আমার কাছে খুব দুঃখজনক। যে আমি মনে করি যে আমাদের মিডিয়া অনেক সচেতন, এবং তারা সচেতনভাবে সঠিক জিনিসটা, তথ্যটা তুলে ধরবে। কারণ আপনারা জানেন যে প্রায় 7 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির মধ্যে একটা উইকেট প্রিপেয়ার করার যে সময়টুক, সেই সময়টুক পাওয়া যায়নি। আর উইকেটের ফাইনাল প্রিপারেশনটা হয় খেলা শুরু 7 দিন আগে,
তার আগে আপনি নর্মাল ওয়াটারিং করবেন, গ্রাসিং করবেন, এই জিনিসগুলো। কিন্তু এইটা ধরেন পাকিস্তানে আমি মাইক হাসানের এই বাইকটা দেখে আসতে চাই, যেখানে আসলে ওনারা নাকি জেনেই আসছেন যে এরকমই হওয়ার কথা। এই ধরনের উইকেট আন্তর্জাতিক মানের নয়। এই উইকেটে খেলে আপনার উন্নতি হবে না। বাংলাদেশ হয়তো এই মুহূর্তে সাফল্য পাচ্ছে, তবে এটা কোনোভাবেই আদর্শ উইকেট নয়। সামনে এশিয়া কাপ, এভাবে খেলে বড় মঞ্চে আপনি সফল হবেন না। মানে যেহেতু মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট এবং ওইখানে গেলে আসলে কিছু, আমি প্রথমে বলতে চাই যে আমি একটা কথা অনেক সময় বলেছি, নাচতে না জানলে উঠান বাঁকা। এটা আমার মনে হয় তার এ ধরনের মন্তব্য করার অধিকারও নেই এবং বলা উচিত না। হি হ্যাজ কাম টু প্লে ইন ইন্টারন্যাশনাল ম্যাচ, হি মাস্ট নো দ্য ডেকোরাম অফ দ্য কোড অফ কন্ডাক্ট। আপনারা যদি মনে করে থাকেন যে এই উইকেটে রান হয়নি, এখন সেখানে আপনারা 3টা রান আউট হয়েছেন, 3টা উইকেট পড়েছে তাদের বাউন্ডারি লাইনে, 6 জন আউট হয়েছে, তো তাতে উইকেটের দোষটা আপনি কোথায় খুঁজে পেলেন? যেখানে বাংলাদেশ সেম রানটা 15 ওভারে তুলেছে 7 উইকেট হাতে নিয়ে, যেখানে 150-60 রান করতে পারতেন। আপনারা মনে হয় এর মধ্যে যদি উপলব্ধি করে থাকেন যে ট্রায়াঙ্গুলার সিরিজ হচ্ছে T20, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, গতকালে কতটা রান হয়েছে? 134। ওটা একটু স্লোইশ টাইপের, রাইট? আচ্ছা, এই যে জিনিসগুলা বলেন এবং যারা বলে থাকে তারা মনে হয় বিশ্বের ক্রিকেট ফলো করেন না। কারণ বিশ্বের অন্য জায়গায় তো T20 হচ্ছে, একটা ম্যাচে 200 হচ্ছে, একটা ম্যাচে 100-150 হচ্ছে, তখন বা একটা ম্যাচে 130 হচ্ছে, তো তখন কি বলবেন যে উইকেটটা পরের দিন স্লোতে ছিল? না, উনি কিন্তু আবার ফ্র্যাঞ্চাইজ কোচ হিসেবেও কিন্তু আরসিবিতে কাজ করেছেন দীর্ঘদিন, আইপিএলে ফ্র্যাঞ্চাইজ ব্লকে। তো উনি আবার কিন্তু বলছিলেন যে মাইক হাসান, যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের জন্য বা বিপিএলের জন্য কিন্তু উইকেটটা একই জায়গায় ভালো থাকে, তাহলে ইন্টারন্যাশনাল এটা ওনার নিজের গদবাধা জিনিস, এটা কারেক্ট না। আমি আপনাকে প্রথমেই বললাম 7 দিন ওনাকেও উইকেট বানাতে দেই আমি, 7 দিন বৃষ্টির পরে উনি আমাদেরকে উইকেট বানিয়ে দেখ, ইফ ই সো কম্পিটেন্ট। সো আই ডোন্ট থিঙ্ক এই ধরনের কমেন্ট করার মতো তার অধিকার আছে। এই যে মানে আমরা যে ট্যাগলাইনে কাজ করছিলাম, মানে যে আপনার ডিসকাশন শুরু হয়েছে যে উইকেটের ভয় জয়, এই যে বার্তাটা যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কেন্দ্রিক বাংলাদেশ হোম গ্রাউন্ড বুলি, এই অপবাদটা কি এখন আমাদের ঘাড়ে থাকে না থাকে না? আমি এটা আমার কাছে একটা মনে হচ্ছে যে অনেকেই কিন্তু সবসময় খেলা দেখেন না। আপনারা আনফর্চুনেটলি আন্তর্জাতিক ম্যাচগুলোই দেখেন, এবং আন্তর্জাতিক ম্যাচে আপনি যদি বলেন যে ভারতবর্ষে টেস্ট ম্যাচ 2 দিনে শেষ হয়েছে এগেইনস্ট ইংল্যান্ড, 48 আওয়ার্স, 2 দিন। আমরা তো দেখি নাই যে ওখানকার মিডিয়া কোনো কমেন্ট করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাকে বলেছি যে এক এক দেশে বল ঘুরবে, কোনো দিকে বল বাউন্স করবে, কোনো দিকে সুইং করবে, এটাই ক্রিকেটের বৈচিত্র্য। আর যেটা আমি বললাম যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটগুলো হয়তো অনেকেই দেখেন না, কারণ আমাদের ডোমেস্টিক ক্রিকেটে আমরা 6 mm গ্রাসের মধ্যে খেলি, কারণ আমরা ফোর্স করি, এবং তার বদলতে আমরা আজকে এতগুলো ফাস্ট বোলার দেখতে পাচ্ছি। এবং এখানে আমার মনে আছে যে 5th ডে তো বল উইকেট কিপার তার মুখের উপর ধরতে হচ্ছিল। সো অ্যাডভান্টেজ অফ মিরপুর উইকেট যদি এটাকে প্রপার রেস্ট দেওয়া যায়, দ্য ব্ল্যাক ক্লে এর একটা অদ্ভুত এর একটা কোয়ালিটি আছে যে এই ক্লে দিয়ে আপনি সব ধরনের উইকেট তৈরি করতে পারবেন। আবার অনেক সময় কিন্তু চিটাংয়ের ক্লে দিয়ে আমরা সব কিছু করতে পারি না, ইটস এ ভেরি ফ্ল্যাট উইকেট, এটা যেই ক্লেটা ব্রাউনিশ ক্লেটা। সো এখানে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা যায়, এবং প্রপার রেস্ট পেলে I think you can get whatever wicket you want. আইপিএল এর উইকেটেই নাকি রেভলিউশনটা ভারতীয় ক্রিকেটের হয়েছে, যে মারকাটারি T20-র সঙ্গে উপযোগী এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ভারতের ব্যাটসম্যানদের আধিক্যতা, মানে তাদের যে দাপট, এটা প্রমাণ করার জন্য নাকি আইপিএল এরকম ধরনের উইকেটগুলো বানানোর ফলে তাদের নাকি ফ্লারিশমেন্টটা অনেক বেশি হয়েছে, ফ্লারিশিংটা। আপনি যদি ভারতবর্ষের কথা চিন্তা করেন, আজ থেকে 20 বছর আগে আপনি কয়টা ভেন্যুর নাম শুনেছিলেন? না, খুব বেশি সময় তো আমরা 4টা কি 5টা। ওভার দ্যাট পিরিয়ড অফ টাইম 2011 ওয়ার্ল্ড কাপের সাথে আমি সম্পৃক্ত ছিলাম কনভেনার হিসাবে, আমি পুরো ভারতবর্ষে কিছুটা ঘোরার সুযোগ হয়েছে। ওরা যে পরিমাণ ফ্যাসিলিটি তৈরি করেছে ওভার দ্য এন্টায়ার কান্ট্রি, তাতে যেটা হয়েছে তাদের মাঠের উপরে তাদের যে চাপ প্রচুর পরিমাণে কমে গেছে। এবং তারা, আপনি যদি বিপিএল ওদের আইপিএল দেখেন, একটা ভেন্যুতে আজকে খেলা হচ্ছে, কালকে কিন্তু ওই ভেন্যুতে খেলা নেই, পরের খেলাটা তাদের অন্য একটা ভেন্যুতে খেলা হচ্ছে। সো এই আমরা কি করছি, আমরা সকালে একটা বিকেলে একটা একই ভেন্যুতে খেলছি এবং পরের দিনও খেলছি ওই ভেন্যুতে। সো ওরা যেটা পাচ্ছে, এটা তো একটা ফিজিক্যাল জিনিস, আপনি তাকে শুশ্রূষা করার সময় দেবেন না, তাকে ভালো থাকতে হবে। সো এটা তো একদম পিওর সায়েন্স। এখন এখানে সায়েন্সকে নিয়ে আমরা তর্ক করছি, যেখানে আমরা সায়েন্সের প্রিন্সিপালিটিকে আমরা ফলো করছি না।
তো এটা আপনি যদি বিশ্বকাপ দেখেন 2023-এর ইন্ডিয়াতে কয়টা জায়গায় খেলা হয়েছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে আমি আমাদের গ্রাউন্ডসম্যানদেরকে সাংঘাতিকভাবে কৃতিত্ব দেব, ওরা যেভাবে মাঠ পরিচর্যা করে এবং থাকে। আপনি যদি দেখেন বিশ্বকাপ যখন এখানে হয়েছে আমরা 375 দেখেছি, আবার বাংলাদেশ 56-এ অল আউট হয়েছে একই মাঠে। তো এখানে কোয়ালিটি অফ ক্রিকেটের উপর ম্যাটার করে। কিন্তু এশিয়া কাপ খেলেছি, এশিয়া কাপে আমরা 300 চেজ করেছি, আমরা পাকিস্তানের সাথে ওয়ানডে খেলেছি, প্রায় প্রতিটাতে 300 রান হয়েছে। হ্যাঁ, পসিবল এটা যখন, বাট ওইভাবে আপনি 3-4টা উইকেট মেনটেন করা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তারপরেও আমরা যেটা করেছি প্রতিটা আমাদের স্ট্যাবলিশ ভেন্যুতে উইকেটের সংখ্যা বাড়িয়েছি, বাট ইট ইজ নট এনাফ। বাবা, এইটা তো উইকেটের ভয়ে জয় করা, কিন্তু বিসিবিরও বেশ কিছু ভয়ের জায়গা থেকে জয় করার পরিক্রমাটা সামনে ওয়েট করছে। যেমন হচ্ছে যে বিসিবির নির্বাচন, আপনি আসলে বিপিএল নিয়ে আমরা কথা বলবো অবশ্যই, সেটারও পার্ট আছে। একটু যদি বলেন বিসিবি নির্বাচনটা কি আপনি দেখছেন কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কারণে আপনি আপনার এমন একটা পর্যায়ে আছেন যেখানে আসলে বিসিবি নির্বাচনটা আপনাকে ঘিরেই এখন চিন্তাভাবনা করা হচ্ছে। আমি জানি না সেটা কি, বাট আমার মনে হয় কন্টিনিউটি ইজ গুড বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য। নির্বাচন সঠিক সময় হবে। সেই সঠিক সময়টা কবে আপনি জানেন, বুলবুল বলেছে, আপনি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের প্রথম বোর্ড মিটিং থেকে 4 বছর মেয়াদি হচ্ছে আমাদের বর্তমান বোর্ডের সময়সীমা। সো সেই সময়সীমার মধ্যে ইলেকশনটা হতে হবে। তো সেই অনুপাতে অক্টোবরের 7 তারিখ মানে আমাদের সর্বশেষ সময়সীমা। তো এখনও সময় আছে, সেটা যে নিয়মতান্ত্রিকভাবে হবে সেটা অবশ্যই হবে। এখানে আমি তো অন্য কোনো কিছু করার কোনো সুযোগ দেখি না। না, সেটা যদি হয় মানে নির্বাচনের যেমন হয় না একটা মানে জাতীয় নির্বাচনের আগে আমরা অনেক কিছু দেখছি, কিন্তু বিসিবি নির্বাচনে সেরকম মানে কাউন্সিলরদের এখনো ডাকা হয়নি, অনেক কিছু। কাউন্সিলর তো এখন ডাকা হবে না অগাস্টের ফার্স্টের উইকে। না, কাউন্সিলর ডাকার নিয়ম রয়েছে, আপনি কনস্টিটিউশনটা একটু পড়বেন। না, আমি জানি সেটা, সেখানে বলা আছে ইলেকশন তৈরির এক মাস আগে। তো সুতরাং একটু কম। হ্যাঁ, তো এখন আপনি অগাস্ট তো 1 মাস নয়, তার মানে আপনারা সেপ্টেম্বরের দিকে যেটা একটা ধারণা দেওয়া হচ্ছিল ফার্স্টের দিকে, সেপ্টেম্বরের লাস্ট উইকে তাহলে নির্বাচনটা হতে পারে বলে আপনি মনে করছেন? মানে এটা বোর্ড ডিসাইড করবে, যেহেতু অক্টোবরের 7 তারিখ আমাদের সর্বশেষ সময়সীমা। এখানে নিয়মটা যেটা হচ্ছে যে আমরা কাউন্সিলর ডাকার সাথে সাথে ইলেকশন কমিশনটা ডিক্লেয়ার করে দিতে হয়। সেই দুটো কাজ একসাথে করা আমাদের দায়িত্ব। এর বাইরে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই এই বোর্ডের, কারণ বাকি সব দায়িত্ব ইলেকশন কমিশনের। তো সুতরাং এখানে আমাদের এটাকে নিয়ে হইচই করার কোনো কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে যে মানে ইলেকশন মানে একটা হইচই, এটা হইচইয়ের ব্যাপারটা থাকবে, কারণ একটা অনেক দিনের একটা বোর্ডের প্যাটার্ন ভেঙে নতুন একটা বোর্ড হতে যাচ্ছে, এক্সপেকটেশনটা একটু হাই। না, এক্সপেকটেশনটা হাই, এটা সবসময় ছিল, হবে, সময় আসলেই হবে। এটা অধিকতরভাবে এটাকে নিয়ে একটা ওভার হাইপ করার কোনো কিছু আমি মনে করি নাই। কিন্তু এই বিসিবি ক্লাব ডাইরেক্টরশিপদের নিয়ে যে মাঝখানে একটা জল ঘোলা করা হয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও একরকম বাধ্যবাধকতার দিকে চলে যাচ্ছিল যে হতে পারে যে কাউন্সিলরশিপে বা বোর্ড ডিরেক্টরশিপে হয়তো বা ক্লাবের প্রাধান্যটা কমে যেতে পারে। তো স্বাভাবিকভাবে এই কোশ্চেনগুলো চলে আসে না যে এটা কি হবে না হবে, স্ক্যানার তো থাকবে। আমার কথা হলো যে কি হবে না হবে সেটা আসলে আলাপের কোনো প্রশ্নই ওঠে না। কারণ হলো আমাদের যে কনস্টিটিউশন আছে সেটাই এই বিসিবিকে গাইড করবে, এবং যদি জেনারেল কাউন্সিল যে কনস্টিটিউশনে কোনো পরিবর্তন আসে সেটা ইমপ্লিমেন্টেড হবে। তো এর ব্যত্যয় হওয়ার তো কোনো উপায় নেই। আপনি বাইরের থেকে এসে বললে তো আপনি কিছু করতে পারবেন না, এটার ব্যত্যয় হওয়ার কোনো উপায়ই নেই। সুতরাং জেনারেল কাউন্সিল ডিসাইড যদি করে, বোর্ড যদি ডিসাইড করে, তাহলে এটা হওয়া সম্ভব। সামনে নির্বাচনের যে উইকেট আপনি ব্যাটিং করবেন, সেখানে কি ক্যাপ্টেন হিসেবে আপনাকে দেখার কোনো সুযোগ থাকবে? দেখেন, এটা এখনো টু আর্লি। না, টু আর্লি মানে কি, মানে এটা তো খুব বেশি সময়ও নেই। এই ধরনের আলাপ হয়তো এখনো সময় আসেনি। বাংলাদেশ কালকে খেলছে, আমরা এটাই চিন্তা করব বাংলাদেশ যেন কালকে বাংলাদেশ খেলছে। এবং আপনার উইকেটের প্রসঙ্গে আবার আসতে হচ্ছে যে জাকের আলী অনেক কিন্তু আপনাকে আপনি যেটা বলেছেন বা বাংলাদেশ সিরিজ নিশ্চিত করার পর যা আমরা জিজ্ঞেস করেছিলাম উইকেটের ব্যাপারেও কথা হয়েছিল, আমরা একটু দেখে আসতে চাই যে জাকের আলী অনেক আসলে কি ভাবছেন। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়, তো সবার জন্য দোয়া। ওই সময়ই দোয়া করেছি। আমরা তো অ্যাজ এ মেন্টালি এরকম মাইন্ডসেট নিয়ে আসছি যে উইকেটের যেরকম কন্ডিশন, আমরা তো জানি এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না। তো আমরা ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম, যেহেতু আর্লি উইকেট পড়ে গেছে, তো ক্যাপ্টেন আমাকে ওইরকমই হিন্টস দিয়েছে, তো ওইরকম প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। অবশ্যই আমরা ম্যাচ জেতার জন্যই যাব, কারণ উইন ইজ উইন। ওরাও খুব ভালো ফাইট করেছে, বাট
এন্ড অফ দ্য ডে আমরা ম্যাচ জিতেছি, কনফিডেন্সটা 4 in a row ম্যাচ জিতা। তো অবশ্যই আমাদের টার্গেট থাকবে ম্যাচ জিতা। আমরা রেডি ছিলাম, ঠিক আছে জিততে হবে। শামীম পাটোয়ারি লাস্টে যে ক্যাচটা নিল, ক্রুশাল ক্যাচ, তো এই জিনিসগুলোই তো ম্যাচ জিতাবে। এইরকম টাফ টাইম আসবে, আমি যেটা বললাম যে ক্লোজ ম্যাচ জিতাটা কিন্তু একটা টিমের ভালো লক্ষণ, এরকম ম্যাচ জিতাটাও কিন্তু ভালো একটা কনফিডেন্স দেবে। গতকালকে আমরা খেলতে এসেছি, কিন্তু তার আগের দিনের যে মর্মান্তিক ঘটনা এবং এতগুলো শিশু প্রাণ হারিয়েছে, সেটা আমাদেরকে অনেক বেদনা দিয়েছে এবং দলও ওই সময় তারা ওইভাবেই সংঘবদ্ধ হয়েছে এবং কালকের জয়টা তাদের প্রতি উৎসর্গ করেছে। আমি তাদের মাগফিরাত কামনা করি। এবং যেটা বলছিল সে, আমার মনে হয় এই যে গ্রুপটা বেরিয়ে আসছে তারা কিন্তু উইকেট নিয়ে খুব একটা কথা বলেন না। আমি অতীতে দেখেছি যে অনেক প্লেয়াররা বা অনেকেই এই উইকেট নিয়ে অনেক মাতামাতি, অনেক কথাই আপনাদেরকে মিডিয়াতেও বলেছে। আমি মনে করি যারা প্লেয়ার তাদের হচ্ছে ওই 22 গজে গিয়ে খেলা, এবং ওটা কি ম্যাটিং উইকেট হলো না অ্যাস্ট্রোটার্ফ হলো না কি হলো, এটা তো তার দেখার বিষয় না। কারণ তাকে ওই যে উইকেটে খেলবে সেটাতে তাকে অ্যাডজাস্ট করতে হবে এবং সেখানেই তার দক্ষতা প্রমাণ করতে হবে। আমি মনে করি জাকির আলী অনেক যেটা বলেছে সেটাই আসল, কারণ সে খেলতে গিয়েছে, তার সিচুয়েশন অফ দ্য গেম, সিচুয়েশন অফ দ্য উইকেট ফল এবং সিচুয়েশন অফ দ্য গ্রাউন্ড মেপেই তাকে খেলতে হবে। একটা বড় প্লেয়ারের পরিমাপ কিন্তু সেখান থেকেই বেরিয়ে আসে। আমি কালকেও একটা কথা বলেছিলাম যে দেখেন ব্র্যাডম্যানের মতো প্লেয়ার বডি লাইন এবং অনেক ধরনের সিরিজ গিয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই সে সফল হয়েছে কারণ তার কোয়ালিটি ভালো। সো আমার কাছে মনে হয় গ্রাউন্ডস নিয়ে আলাপ না করে আমাদের কোয়ালিটি অফ দ্য ক্রিকেটার যদি চিন্তা করি, সেখানেই আমাদের মনোনিবেশ করা উচিত। সেই কোয়ালিটি অফ ক্রিকেটার্স কি তৈরি করার জন্য যথেষ্ট ইকুইপমেন্ট বা রিসোর্সেস বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি, আরও করা উচিত। আমাদের কাছে কিন্তু প্রচুর ক্রিকেটার রয়েছে এবং আপনি যদি এই যে দলটা খেলছে আপনি যদি দেখেন তার মোর দেন 50 অলমোস্ট কোর প্লেয়ার, যেটা 50% 5 থেকে 6 জন প্লেয়ার কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ বিজয়ী অনূর্ধ্ব 19 দলের প্লেয়ার। এবং আমি যেটা মনে করি যে ভবিষ্যতের যে কোর প্লেয়ার, আপনারা পঞ্চপাণ্ডব বলেন, ষষ্ঠ পাণ্ডব বলেন, যাই বলেন, আমার মনে এখান থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশ দলের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে আমাদের যারা আমরা এর সংগঠনে আছি, আমাদের ফ্যাসিলিটি এবং অন্যান্য আনুষঙ্গিক যে কর্মকাণ্ডগুলো সেগুলোতে আরও গভীর মনোনিবেশ করতে হবে। সেটাই যদি করতে হয়, বিসিবির কি আসলে ভাগ্যাকাশে একটু মেঘ আছে কিনা? দুটো অপারেশন হয়ে গেছে, দেখেন এগুলোর সাথে আমার মনে চিন্তা না করাই ভালো। না, কিন্তু এটা তো আসবে স্বাভাবিকভাবে, কারণ এর আগে তো হয়নি। এই ফার্স্ট টাইম এই ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে দিয়ে তো আপনারা ওভারকাম করে ক্রিকেট মাঠে যেভাবে হোক পারফর্মটা করছে। আমার কাছে মনে হয়েছে যে দেখেন আমাদের এখানে আমরা ফিঙ্গার পয়েন্টিং এবং অহেতুক মিথ্যাচার করতে পছন্দ করি। ওকে, এবং যেটা আমি প্রথমে বললাম, আমাদের অনেক কিছু, হ্যাঁ উই হ্যাভ টু রেজ হ্যান্ড, অনেক কিছু করার ছিল, অনেক কিছু করা হয়নি, অনেক কিছু করা দরকার। আমাদের ওদিকেই মনোনিবেশ করতে হবে। পাছে লোকে কি বলে সেটা নিয়ে যদি আমি সারাক্ষণ চিন্তিত থাকি তাহলে আমি সামনে কিছুই করতে পারবো না। আমরা যারা সংগঠনে আছি, যদি বিসিবিতে বা বিসিবির বাইরের থেকেও যারা থাকি ক্রিকেটের সাথে সম্পৃক্ত, আমাদের দায় হবে যাতে আমরা ক্রিকেটার যারা তৈরি করার জন্য ফ্যাসিলিটি এবং প্রক্রিয়াগুলো যেন সঠিক রাখি। সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। এখন লাস্টের দিকে আমি চলে আসছি, যেহেতু ডিসকাশনটা খুবই একটু বেশি বাড়াতে পারলে ভালো হতো। এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এশিয়ান ক্রিকেট আমাদের যে এসিসি ইয়েটা আছে, এটার আসলে আগামীকালকে এজিএম, যদিও বোর্ড পরিচালক হিসেবে আপনাদের খুব বেশি কন্ট্রিবিউশন এখানে থাকার কথা না, কিন্তু আয়োজক যেহেতু বাংলাদেশ, এখানে অনেক কিছু সামনে চলে আসে। কি এক্সপেক্ট করেন একজন ভেটারান ক্রিকেট অর্গানাইজার? দেখেন, আনফরচুনেটলি এসিসি তাদের গতিপথ অনেক পরিবর্তন হয়েছে। আগে এসিসি নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি অনেক কাজ করতো এবং এসিসি সার্টেন অ্যামাউন্ট অফ ফান্ডিং পেত আইসিসির থেকে, সেটাও পরিবর্তন হয়েছে। আগে তো আপনি জানেন যে একটা বড় অঙ্কের চাঙ্ক এসিসির কাছে আসতো এবং এসিসি খেলা পরিচালনায় এশিয়াতে অনেক ভূমিকা রাখতো। বর্তমানে এসিসির মেইন কাজ হচ্ছে টুর্নামেন্টগুলো করা। আপনি এশিয়া কাপ, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ, মহিলার এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ যেটা করে থাকে, যেটা আমার মনে হয় কম্পিটিশনের জন্য একটা ভালো প্রক্রিয়া। কিন্তু আগে ধরেন অনেক কোচিং কোর্স করা, তো ওগুলা সব আইসিসির অধীনে চলে গেছে। ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আইসিসির অধীনে চলে গেছে। তো এইখানে এসিসির ভূমিকায় আমি মনে করি যে এশিয়ান দেশগুলো নিজেদের মধ্যে যত বেশি সম্পৃক্ততা রাখবে তত বেশি খেলার উন্নতি হবে।
এশিয়ার থেকে এখন 5টা টেস্ট প্লেইং নেশন বেরিয়ে আসছে। নেপাল ইজ ডুইং ওয়েল, ওমান বা মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও ভালো খেলছে। তো এখন যে কর্মকাণ্ডগুলো যেগুলো আছে এখানে মোর অফ ফ্যাটার্নিটি রাদার দ্যান অ্যাকশনগুলো। কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড না আসাটা কতটুকু ফ্যাটার্নিটির প্রতি? দেখেন, এটা তো তাদের ব্যক্তিগত মতামত, এটাতে আমাদের কমেন্ট করারও কিছু নেই। ক্রিকেট পলিটিক্স যদি আপনি বলেন, সেটারও একটা অংশ এখানে থেকে যায়। বিশ্বে স্পোর্টস পলিটিক্স এবং রিয়েল পলিটিক্সের মধ্যে ডিফারেন্স আছে, কিন্তু আনফর্চুনেটলি এশিয়াতে সেটা সম্পৃক্ত হয়ে যায়। রাইট। এটা অন্য দেশে কিন্তু এটা, অন্যান্য বিশ্বে কিন্তু এটা সম্পৃক্ত হয় না। তো আমার কাছে মনে হয় যেন স্পোর্টস এবং রিয়েল পলিটিক্সকে যদি পৃথক করে রাখা যায় তাহলে স্পোর্টসের জন্য ভালো। অনেক ধন্যবাদ মাহবুব। মানে অনেক কিছু বলার ছিল, স্পেস পেলে মানে আরও বলার সুযোগ করে দিতে পারলে খুশি হতাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে এখানেই আপনাকে বিদায় বলতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। মানে আমরা আবারও ফিরে আসার চেষ্টা করব আগামী সপ্তাহে। তখন হয়তো বা বাংলাদেশ সিরিজ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে কিনা সে ব্যাপারটা নিশ্চিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।